হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডুহাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমাদের যে সিরিজ, সেই সিরিজ কিন্তু চলছে। তোমরা যারা পুরাতন তারা তো জানোই যে আমরা যে 1000 সিডিপি পিওয়াইকিউ ক্লাস শুরু করেছি, সেটা আজকে 8 নাম্বার ক্লাস। তো আশা করি তোমরা পূর্বের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোকে দেখেছো এবং ক্লাসগুলোকে কিভাবে করানো হচ্ছে। নট অনলি সিডিপি পিওয়াইকিউ করা, শুধু পিওয়াইকিউটা করে চলে যাওয়া সেমন নয়, তার ডিটেলস আলোচনা করা এবং যে সমস্ত নতুন কনসেপ্ট ইনক্লুডেড হয়েছে সেই কনসেপ্টগুলোকে ভালো করে বোঝা। ঠিক আছে, সো শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। যারা তোমরা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং লাইক করবে, এবং তোমরা তোমাদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের বলতে পড়াশোনার রিলেটেড, তোমরা কমেন্ট বক্সে করে জানাতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের যে ক্লাস, সেই ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। ক্লাস নাম্বার 8, আজকে ক্লাস নাম্বার যে 8, সেই ক্লাস নাম্বার 8। ঠিক আছে, সো আজকের প্রথম কোশ্চিন। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চিনসগুলো বিশেষ করে ডিসকাস করানো হচ্ছে। এবং দেখো তোমরা মানে থিওরির ভিতরে ভিতরে কি ধরনের কোশ্চিন আসতে পারে, তোমরা পিওয়াইকিউ কোশ্চিনের মাধ্যম দিয়ে তোমরা সেটা কিন্তু বুঝতে পারবে। সো কোশ্চিন 71 বলা হচ্ছে যে পিয়াজের মতে পূর্ব ধারণাগত, যেটাকে প্রি কনসেপচুয়াল এবং স্বজ্ঞাত বা ইনটিটিউটিভ পর্যায় সম্পর্কিত, কার সাথে সম্পর্কিত? যে পিয়াজের মতে আর কি, যে পূর্ব ধারণাগত, প্রি কনসেপচুয়াল এবং স্বজ্ঞাত, যেটা ইনটিটিউটিভ বলা হচ্ছে, হ্যাঁ, বা অনুমানগত তুমি বলতে পারবে, তাহলে সেটা কার সঙ্গে রিলেটেড, বিশেষ করে সেইটা এখানে জানতে চেয়েছে প্রশ্নে। তো সংবেদন সঞ্চালনমূলক স্তর, হ্যাঁ, স্পেলিংটা একটু হয়ে গেছে, মূর্ত সক্রিয়তার স্তর এবং উপরের কোনোটি নয়। তাহলে অ্যান্সার যদি তোমরা 71-এর এখানে দেখো, তাহলে 71-এর অ্যান্সার কি হবে? দেখো, যখন আমরা পিয়াজের থিওরিগুলো বিশেষ করে পড়বো, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে প্রিকনসেপচুয়াল এবং স্বজ্ঞাত পর্যায়, এটা কিন্তু এই যে তিনটে স্তর দেওয়া রয়েছে, এই তিনটে স্তরের কিন্তু নয়, বিশেষ করে না সংবেদন, নাকি মূর্ত, নাকি সক্রিয়তার স্তর। ঠিক আছে, এটা নয়, সেন্সরি মোটর স্টেজ নয়, এবং কংক্রিট অপারেশনাল স্টেজ নয়, এবং ফর্মাল অপারেশনাল স্টেজও কিন্তু নয়। কিন্তু যদি তোমরা আরেকটা স্টেজ আছে মনে করার চেষ্টা করো, সেই স্টেজের এটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তো বলা হচ্ছে যে পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব অনুযায়ী প্রি কনসেপচুয়াল পিরিয়ড বা প্রাক ধারণাগত পর্যায়, ইনটিটিউটিভ পর্যায়, উভয়ই হচ্ছে আমার কার? প্রি অপারেশনাল স্টেজের। এখানে অপশন কি ছিল? অপশন প্রি অপারেশনাল ছিল না, অপশন ছিল অপারেশনাল, ফর্মাল অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, আর একটা প্রি অপারেশনাল কিন্তু সেটা ছিল না, যেটা 2 নম্বর পর্যায়ে ছিল, 2 থেকে 7 বছর যেটা বয়স। এই বয়সের মধ্যে আবার দুটো ভাগে এই বয়সটাকে ভাগ করা হয়, মানে এই যে স্টেজটাকে আবার দুটো স্টেজে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি কনসেপচুয়াল পিরিয়ড, যেটা 2 থেকে 4 বছর ধরা হয়, আর নর্মালিভাবে প্রি অপারেশনাল স্টেজটা কত? 2 থেকে 7 বছর। ঠিক আছে, আর এটা প্রি কনসেপচুয়াল পিরিয়ড, যেটাকে 2 থেকে 4 বছর, এবং ইনটিটিউটিভ পিরিয়ড, যেটাকে 4 থেকে 7 বছরের মধ্যে ধরা হচ্ছে। তাহলে এখানে দেখো, কোশ্চিন কেমনভাবে জিজ্ঞেস করতে পারে সেটা কিন্তু বলা খুবই মুশকিল, কিন্তু আমাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি লাগবে। তাহলে প্রি কনসেপশনাল যে পিরিয়ড, সেই পিরিয়ডে শিশু বস্তু ও প্রতীকের সঙ্গে সম্পর্ক বুঝতে শেখে, রিলেশন বুঝতে শেখে। এবং 4 থেকে 7 বছরের বৈশিষ্ট্য কি? যে শিশু কিছুটা যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে পারে, কিন্তু এখনও সীমিত থাকে, কারণ প্রি অপারেশনাল স্টেজে অতটা যুক্তিগত ডেভেলপমেন্ট হয় না, যেটা ফর্মাল অপারেশনাল স্টেজে এবং ফর্মাল অপারেশনাল স্টেজে হয়ে থাকে। ক্লিয়ার? প্রাক সক্রিয়তার যে স্তর, হ্যাঁ, তো এর অন্তর্গত 2 থেকে 7 বছর বয়সের মধ্যে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল প্রশ্নের উত্তর। নেক্সট কোশ্চিন বলা হচ্ছে আমাদের কোশ্চিন নাম্বার 72। তাড়নামূলক প্রেরণার প্রবর্তন কে করেছেন? ড্রাইভ থিওরি অফ মোটিভেশন আমরা এর আগে পড়েছি, মাসেলোর থিওরি, হ্যাঁ, ভিক্টর ভুমের একটা আছে, সেটাও আমরা দেখেছি। কিন্তু এক্সপেক্টেন্সি থিওরি একটা ছিল, হ্যাঁ, এক্সপেক্টেন্সি থিওরি অফ মোটিভেশন। এখানে বলা হচ্ছে ড্রাইভ থিওরি অফ মোটিভেশন, আর একটা আছে হায়ারকি নিডস অফ থিওরি অফ মোটিভেশন। তাহলে এখানে ভিক্টর হুম, মাসলো, উডসওয়ার্থ এবং হাল, তাহলে এটা এখানে যে ড্রাইভ থিওরি, যখন ড্রাইভ শব্দটা বিশেষ করে শুনবে না, তোমরা কার সঙ্গে রিলেটেড করবে? হালের সাথে। হালের যে থিওরি, সেটাকে ড্রাইভ রিডাকশন থিওরি বিশেষ করে বলা হতো, যে তার শিকনের যে তত্ত্বটা ছিল সেখানে ড্রাইভ রিডাকশন থিওরি। ক্লিয়ার? ক্লিয়ার। তো প্রত্যেক শিক্ষার্থী বা প্রত্যেক শিশু শেখার পিছনে কিছু তাড়না থাকা প্রয়োজন, কথাটা বুঝতে পারলে? তো এটা অ্যান্সার হবে আমার অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 72 এর। ক্লিয়ার? একটু আমরা দেখে নিব হালের
মানুষের আচরণ মূলত তাড়না দ্বারা প্রচালিত হয়, অর্থাৎ ড্রাইভ দ্বারা প্রচালিত হয়। যখন কোনো চাহিদা পূরণ হয় না, তখন একটি আভ্যন্তরীণ উত্তেজনা, মানে তোমার স্পেসিফিকভাবে তোমার কিছু চাহিদা প্রয়োজন, নিড। প্রথমত তোমার কি হচ্ছে বলো তো, একটা নিড, যে হ্যাঁ, এখানে নিড বলতে এখানে তোমার বোঝানো হচ্ছে বেসিক, যদি তুমি ইনস্টিংক্ট নিডও বলতে পারো, এবং তোমার যেরকম খাওয়ার একটা চাহিদা, তার সেই চাহিদার পরে প্রাণী কি করে খাওয়ারের সন্ধান করে থাকে, এবং তারপরে ড্রাইভ করছে, নিডস রয়েছে এবং সেই নিডসের পরিপ্রেক্ষিতে ড্রাইভ করছে। কথাটা বুঝতে পারলে? সো তোমরা যেরকম এরকম এখন তোমাদের চাকরি বা জবের জন্য বিশেষ করে প্রস্তুতি নেওয়া, তা তোমাদের ওটা একটা নিড, যে হ্যাঁ এটা পূর্ণ হবে, তার জন্য তোমরা ড্রাইভ করছো, এই যে তোমরা পড়াশোনা করছো। তো যা ব্যক্তিকে এমন কাজ উদ্বুদ্ধ করতে করে যাতে সে তাড়না কমে যায়। তাড়নাটা তখন তো তোমার তোমার কখন কমবে, যখন তোমার ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে? সো ড্রাইভ বলছে প্রথমে ক্ষুধা একটা তাড়না হিসাবে দেখা হলো, খাদ্যের তাড়না, খাদ্য গ্রহণ, হুম, আর তাড়না হ্রাস, ড্রাইভ রিডাকশন। ওই জন্য বলা হয় নিড, ড্রাইভ, তারপরে বিহেভিয়ার। খাদ্য গ্রহণটা কি হচ্ছে, বিহেভিয়ার একটা আচরণ হচ্ছে, এবং তারপরে ড্রাইভ রিডাকশন হচ্ছে, ড্রাইভ রিডাকশন হচ্ছে। ক্লিয়ার? 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 সো মোটিভেশন কেন বলা হচ্ছে, যে যখন তোমার মধ্যে তাড়না না হবে, হ্যাঁ, তোমার নিডের পরেই তাড়না হবে, এবং সেই তাড়না কিসের কারণে, খাদ্যের কারণে। তো তারপরে তুমি মোটিভেটেড হবে যে আমাকে এই কাজটা করতেই হবে। তো এই জন্যই তার থিওরিটা বিশেষ করে আরও মূলত বড় করে ব্যাখ্যা করা, কিন্তু সেখানে আমরা খুব ছোট্ট করে ব্যাখ্যা করছি, যে এই কারণে বিশেষ করে ড্রাইভ রিডাকশন থিওরি, সরি মোটিভেটেড, সরি কি বলে, ড্রাইভ থিওরি অফ মোটিভেশন। ক্লিয়ার? ক্লিয়ার? সো ভিক্টর হোম প্রেশনার এক্সপেক্টেন্সি থিওরি, যেটা এর আগের ক্লাসে আমরা করেছি, মার্শেলো হায়ারকি নিডস অফ থিওরি, আর উডসওয়ার্থ ড্রাইভ ডায়নামিক সাইকোলজি এবং ড্রাইভ কনসেপ্টের প্রাথমিক ধারণা দেন, তবে পূর্ণ তত্ত্ব তার কিন্তু পাওয়া বিশেষ করে যায় না। তাহলে আমরা চারটা অপশনকেই বিশেষভাবে ব্যাখ্যা করে জেনে নিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার নেক্সট 73 বলা হচ্ছে যে ইন্টেলিজেন্ট কোয়েন্টেন্ট, যা বা বুদ্ধাঙ্কের যে ধারণা উপস্থাপন করেছিলেন কি? হুন্ড, গিলবার্ট, উইলিয়াম স্টার্ন এবং সাইমন। আশা করি তোমরা এটার সঙ্গে খুবই পরিচিত। এটা অ্যান্সার নাম্বার, অপশন নাম্বার হচ্ছে সি, 73 এর অপশন নাম্বার সি, উইলিয়াম স্টার্ন। কি? উইলিয়াম স্টার্ন, উইলিয়াম স্টার্ন। একটু আমরা দেখে নিব। আচ্ছা, উইলিয়াম স্টার্ন করেছিলেন এটা বিশেষ করে। ঠিক আছে, আমরা বুদ্ধাঙ্কের ধারণা MA/CA × 100, এটা আমরা অবশ্যই জানি, এবং এরপরে ওটার ইয়ে আছে, প্রশ্ন আছে, যার ধরুন ওটা আমি এখানে এর যে এক্সপ্লেনেশনটা সেটা রাখিনি। ক্লিয়ার? বহুমাত্রিক বুদ্ধির তত্ত্ব উপস্থাপন কে করেছিলেন? আমি বলছি এটা PYQ, যার জন্য কোশ্চেন দু একটা রিপিট হতেও পারে। বহুমাত্রিক বুদ্ধির তত্ত্ব উপস্থাপন করেছিলেন কে? স্পিয়ারম্যান, থার্স্টন, হ্যাঁ, কেটেল, গার্ডনার। থার্স্টন স্পেলিংটা একটু হবে আসলে কম্পিউটারতে, বুঝতেই পারছো একটু মিস্টেক হয়ে যায়। তো বলছে যে স্পিয়ারম্যান, থার্স্টন, কেটেল এবং গার্ডনার। ঠিক আছে, এরপর আমরা কি জানি? স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, থার্স্টনের বহুপাদান দলগত উপাদান তত্ত্ব। ঠিক আছে, গার্ডনার তাহলে বহুমাত্রিক উপাদান তত্ত্বকার, এটা দেওয়া হচ্ছে আমাদের গার্ডনার। 74-এর অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 74-এর অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি ওয়াজ প্রপাউন্ডেড বাই গার্ডনার। কে? গার্ডনার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 75। কোশ্চেন নাম্বার 75, নিম্নলিখিত কোন শ্রেণীটি শিখনের স্থানান্তরণ এর প্রকারভেদ নির্দেশ করে না? এর আগের দিনে আমরা কিন্তু ট্রান্সফার অফ লার্নিং দেখেছি, এর আগের ক্লাসে, 7 নম্বর ক্লাসে। ক্লিয়ার? সো বলা হচ্ছে যে নেতিবাচক, ইতিবাচক, পজিটিভ, নেগেটিভ, অনুভূমিক, উলম্ব, হরিজন্টাল, ভার্টিক্যাল, একতরফা, দ্বিতরফা, ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল, আর একটা হচ্ছে একপুচ্ছ, দ্বিপুচ্ছ, যেটাকে ওয়ান টেইল বা টু টেইল বলা হয়। একটা কথা মাথায় রাখো, এই যখন ওয়ান টেইল শব্দটি আসছে, এটা বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এই রিসার্চের ক্ষেত্রে কিসের জন্য বলা হচ্ছে, যে এটা হাইপোথেসিস মেকিং এর সময়। কি? হাইপোথেসিস। হাইপোথেসিস মানে বিশেষ করে যদি বাংলায় আমি, অ্যাকচুয়ালি হাইপোথেসিসের বাংলা অনুমান হয় না, তা আমরা বলতে পারি যে এটা অনুমানটা আমাদের কোথা থেকে আসে? পূর্ববর্তী অভিজ্ঞতার ভিত্তিতে। হাইপোথেসিস মানে কোনো একটি সমস্যার যখন আমি সমাধান করতে চাইছি, সেই সমস্যাটা সমাধান করার আগে সেই সমস্যার সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করে সেখান থেকে আমরা অনুমান করতে পারি যে এই সমস্যার সমাধান এটা হতে পারে। যখন আমরা বলি এটা হতে পারে, দিস উইল বি দ্য সলিউশন, দিস উইল বি দ্য সলিউশন, যখন আমরা সেই সমস্যাটার সমাধান করব, তখন হাইপোথেসিসটাকে কি করা হয়? হয় এই হাইপোথেসিসটা সত্য হবে, মানে যেটা আমি ভেবেছিলাম, অনুমান করেছিলাম, হাইপোথেসিস করেছিলাম যে ওটাই সত্য হয়েছে, না হলে অন্য কোনো হয়েছে, হয় হাইপোথেসিস অ্যাকসেপশন হবে, না হলে রিজেকশন হবে। তো বলা হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং এর ক্ষেত্রে এই ট্রান্সফার অফ লার্নিং, এই 6টা ভাগ কিন্তু রয়েছে, কিন্তু ওয়ান টেইল এবং টু টেইল বা একপুচ্ছ এবং দুপুচ্ছ, এটা কিন্তু ট্রান্সফার অফ লার্নিং এর কোনো প্রকারভেদ বিশেষ করে নয়, বিশেষ করে নয়। ক্লিয়ার?
ক্লিয়ার? ক্লিয়ার? আমরা একটু দেখে নিব। ওয়ান টেল টু টেল বললাম হাইপোথেসিস টেস্টিংয়ের পরিকল্পনার সময় এটা তোমরা একটু জেনে রাখো। অতটা হাইপোথেসিসের ভিতরে তোমার থেকে কোশ্চেন দিবে না, কারণ এটা টপিকের ভিতরে নয়। ক্লিয়ার? হাইপোথেসিস তোমাদের টপিকের মধ্যে নয়। শিখনের সঞ্চালন যদি প্রকারভেদ আমরা বিশেষ করে দেখি, শিখন সঞ্চালন বিশেষ করে বলা হচ্ছে যে আমার পূর্ববর্তী কোনো একটা শিখন যখন পরবর্তী শিখনের ফেলে কোনো প্রভাব ফেলে, আমরা জানবো না যে প্রভাবটা কি, সেই প্রভাবের ভিত্তিতে পজিটিভ নেগেটিভ ওটা ভাগ করা হচ্ছে, বাট প্রভাব যখন ফেলছে, ক্লিয়ার? আর যখন প্রভাব ফেলছে না তখন বলা হয় জিরো ট্রান্সফার অফ লার্নিং। কোনো প্রভাব ফেলছে না তখন জিরো ট্রান্সফার অফ লার্নিং বলা হয়। কম্পিউটারের নলেজ তোমার কোনো সাইকেল ঠিক করার জন্য কোনো ধরনের কাজ কিন্তু নয়, কথাটা বুঝতে পারলে? বা সাইকেল চালানোর নলেজ কম্পিউটার শেখার ক্ষেত্রে কোনো ধরনের কাজ কিন্তু বিশেষভাবে দেয় না, তাহলে সেখানে জিরো ট্রান্সফার অফ লার্নিং হয়ে থাকে। অর্থাৎ পূর্ববর্তী শিখন তোমার পরবর্তী শিখনের ক্ষেত্রে কোনো ধরনের সাহায্য বিশেষ করে না, তখন জিরো। আর পজিটিভ কখন বলা হয়? যখন পূর্ববর্তী তোমার একটা শিখন বা একটা শিক্ষণীয় জিনিস, শিক্ষণীয় একটা বিষয় পরবর্তী শিখনের ক্ষেত্রে একদম পুরোপুরিভাবে সাহায্য করছে, তখন তাকে বলা হচ্ছে যে শিখন কি পজিটিভ ট্রান্সফার। মানে হিন্দি জানা থাকলে যদি তোমার সংস্কৃত শিখতে কিছুটা সুবিধা হয়, যেরকম বেঙ্গলি জানা থাকলেও সংস্কৃত শিখতে কিছুটা সুবিধা হয়। কথাটা বুঝতে পারলে? এটা স্পেসিফিকভাবে বলা হলো। আর যখন বাধা সৃষ্টি করছে নেগেটিভ ট্রান্সফার, এটা তো সুবিধা করছে। পজিটিভ ট্রান্সফার কি হচ্ছে? তোমার পূর্ববর্তী শিখন নতুন শিখনের ক্ষেত্রে একটা সাহায্য করছে, তাকে পজিটিভ বলছি। আর নেগেটিভ কখন বলা হচ্ছে? নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং বা ঋণাত্মক বলা হচ্ছে তখন যখন বাধা সৃষ্টি করছে। কেমন বাধা সৃষ্টি করছে? যে তুমি মনে করো গিয়ারওয়ালা কোনো গাড়ি চালাতে অভ্যস্ত, সরি, যে ব্যক্তি ম্যানুয়াল গিয়ার মানে হচ্ছে ম্যানুয়াল গিয়ারে যদি আর কি, গাড়ি মানে যেখানে গিয়ার নেই, সেই গাড়ি চালাতে অভ্যস্ত, এবং সেই গাড়ি চালানোর সময় চালাতে চালাতে অভ্যস্ত ম্যানুয়াল গাড়ি অটোমেটিক গিয়ার নিয়ে নেয়। ক্লিয়ার? ক্লিয়ার? এবার তুমি নর্মালভাবে ভেবে থাকো, স্কুটারে সাধারণভাবে গিয়ার সিস্টেম কিন্তু থাকে না, ডাইরেক্ট আছে ক্লাস ধরে আর গিয়ার দিয়ে দাও, কিন্তু 1 2 3 4 এগুলো কিন্তু থাকে না, কিন্তু বাইকে সেটা থাকে। তাহলে যারা প্রথমে স্কুটার চালিয়েছে বাইকের ক্ষেত্রে তাদের একটু সমস্যা হবে। কথাটা বুঝতে পারলে? তাহলে যখন সমস্যা করছে, তো অটোমেটিক গিয়ারওয়ালা না চালাবে তখন একটু বিভ্রান্ত সৃষ্টি হবে। ক্লিয়ার হবে? হরাইজন্টাল আর ভার্টিক্যাল বলা হচ্ছে যখন বিশেষ করে আনুভূমিক মানে যোগ জানা থাকলে তোমার বিয়োগ শিখতে, যোগ আর বিয়োগ কথাটা মাথায় রাখো, যোগ বিয়োগ কিন্তু ওটা অপোজিট, বুঝতে পারলে? যোগের সাথে বিয়োগের মিল নেই, কিন্তু তোমাকে সাহায্য করবে, তার হরিজন্টাল বলে। আর ভার্টিক্যাল কি বলা হচ্ছে? যখন এক স্তর থেকে অন্য স্তরে উলম্ব সঞ্চালন হয়ে থাকে, যেরকম গণিতের প্রাথমিক জ্ঞান তোমাকে অ্যালজেব্রা শিখতে সাহায্য করছে, অ্যালজেব্রা শিখতে বিশেষ করে সাহায্য করছে, সেটা বলা হয় ভার্টিক্যাল সঞ্চালন বিশেষ করে। আর একটা বলছে ইউনিলেটারাল আর একটা বাইলেটারাল, বলা হচ্ছে একপাক্ষিক এবং দ্বিপাক্ষিক। কীরকম? এটা যখন এক অঙ্গের মানে তোমার শিখন অন্য অঙ্গকে বিশেষ করে সাহায্য করছে, যেরকম তুমি যদি ডান হাতে আমরা লিখতে পারি কিন্তু বাম হাতে তবু হলেও লেখা ভালো হবে না, কিন্তু আমরা কিছুটা হলেও লিখতে পারি। কথাটা বুঝতে পারলে? তো যখন এক হাতের আরেক হাতের করছে, আর যখন দুই হাতের এই হাতের আবার এই হাতের করছে, তখন সেটাকে দ্বিপাক্ষিক বলে। মানে দুই দিকেই এর দিকে সাহায্য করছে, এই হাত এই দিকে থেকে সাহায্য করছে, আর এবং এই হাত এই দিক থেকে সাহায্য করছে। একপাক্ষিক এবং দ্বিপাক্ষিক। যদি দুইটাই পরস্পর একে অপরের দিকে করে থাকে তাহলে দ্বিপাক্ষিক হয়ে গেল, আর যদি একটাই শুধুমাত্র করছে তাহলে একপাক্ষিক হয়ে গেল। কথাটা বুঝতে পারলে? এই গেল আমার শিখনের সঞ্চালনের প্রকারভেদ। এটা একটু ডিসকাস করে নিলাম, যেহেতু আমাদের কাছে এটা একটু নতুন বা অন্য ধরনের টপিক। ক্লিয়ার? এবার এরপরের কোশ্চেন বলা হচ্ছে যে যদি একটি শিশুর মানসিক বয়স 5 বছর, ক্রমিক বয়স বা ক্রোনোলজিক্যাল এজ বা সাধারণ বয়স, ক্রমিক বয়স বলতে পারো, সাধারণ বয়স বলতে পারো, হ্যাঁ, বা মিন এজ যেটা আমাদের সেটা হয় 4 বছর হয়, তবে শিশুর বুদ্ধাঙ্ক কত? আমরা জানি এখানে MA/CA ইন্টু 100, MA মেন্টাল এজ, ক্রোনোলজিক্যাল এজ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কত হবে এখানে? এখানে অ্যান্সার যদি এটা আমরা করি ইন্টু 100, তাহলে অ্যান্সার হবে আমাদের কি? অ্যান্সার হবে আমাদের 125। 76 এর বলা হচ্ছে 125 আমাদের অ্যান্সার হবে বিশেষ করে। ক্লিয়ার? ক্লিয়ার হলো? এরপর বলা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন 77। থর্নডাইকের নিম্নলিখিত কোনটি শিখনের সূত্র প্রদান করেনি? মানে থর্নডাইক নিম্নলিখিত কোন শিখনের সূত্রটি প্রদান করেননি? থর্নডাইক প্রস্তুতি সূত্র, ফল লাভের সূত্র, পর্যবেক্ষণের সূত্র, অনুশীলনের সূত্র। আমরা ভালো করেই জানি তার 3টি প্রাইমারি ল, এবং এই 3টি প্রাইমারি ল এর মধ্যে কে কে রয়েছে? ইফেক্ট রয়েছে, রেডিনেস রয়েছে, এক্সারসাইজ রয়েছে, বাট ল অফ অবজার্ভিং বা পর্যবেক্ষণের সূত্র বলে সে কোনো সূত্র প্রদান
করেনি। সে কোনো ধরনের পর্যবেক্ষণের সূত্র বলে কিন্তু সে কোনো ধরনের সূত্র প্রদান বিশেষ করে কিন্তু করেনি। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার। নেক্সট কোশ্চিন নাম্বার বলা হচ্ছে আমাদের 78। নিম্নলিখিত কোনটি শিক্ষণ দক্ষতার সঙ্গে সম্পর্কিত? টিচিং স্কিল যদি বলতে চাই, টিচিং স্কিল মানে বিশেষ করে বলা হচ্ছে তুমি যে টিচিং করছো সেই টিচিংয়ে তোমার কত স্কিল মানে নৈপুণ্যতা কতটা রয়েছে তোমার। তো নিচের কোনটি শিক্ষণ দক্ষতার সঙ্গে বা শিক্ষণ টিচিং স্কিলের সঙ্গে সম্পর্কিত? ব্ল্যাকবোর্ডে লেখা, প্রশ্ন সমাধান করা, প্রশ্ন করা, উপরের সবগুলি। যে তুমি কেমনভাবে পড়াচ্ছ, তোমার টিচিং স্কিলটা অ্যাডভান্স কিনা, টিচিং স্কিলটা বা স্টুডেন্টদেরকে সেটা আরও আকর্ষণীয় করে তুলছে কিনা, ওই যে বিষয়টি প্রয়োগ করার মাধ্যমে তুমি কোনো একটি স্পেসিফিক জিনিস অ্যাড করার পর পর তোমার সেটা সাহায্য করছে কিনা শিশুদের ক্ষেত্রে, তাহলে সেটা কি? আমরা যদি দেখি 78 কোশ্চিন, দেখো ব্ল্যাকবোর্ডে লেখা তুমি কত সুন্দর করে লিখছো এবং কিভাবে ব্ল্যাকবোর্ডটাকে ইউজ করছো, দিস ইজ দ্য অলসো টিচিং স্কিল। প্রশ্ন সমাধান করা তো তোমার টিচিং স্কিলসের মধ্যে পড়ে 78, এবং প্রশ্ন করাটাও কি পড়ে, যে কোন জায়গায় শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে আমাদের প্রশ্ন করা প্রয়োজন, এটা আমার টিচিং স্কিলের সঙ্গে সম্পর্কিত। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চিন নাম্বার 79। শিখন প্রক্রিয়ায় সক্রিয় অনুবর্তনের গুরুত্বপূর্ণ ভিত্তি হলো, আমরা জানি অপারেন্ট কন্ডিশনিং থিওরি হুইচ ইজ গিভেন বাই দ্য স্কিনার। কন্ডিশনিংয়ের দুটো থিওরি, একটা হচ্ছে আমাদের প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব, আর একটা হচ্ছে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব, যেটাকে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বলা হয় আর এটাকে অপারেন্ট কন্ডিশনিং থিওরি বলা হয়। তাহলে এখানে বলা হচ্ছে শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে অপারেন্ট যে কন্ডিশনিং থিওরি বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব এর গুরুত্বপূর্ণ ভিত্তি কি? চাহিদা প্রবর্ধন বা শক্তিদায়ক উদ্দীপনা, যেটাকে বলবর্ধনমূলক বলে থাকি আমরা অনেক সময়, অনেক বাংলা এখানে ইউজ করা হয়। রিইনফোর্সমেন্ট, বাংলা তোমরা জানো, ইংরেজি শব্দটা বিশেষ করে আশা করি সবাই জানো, রিইনফোর্সমেন্ট। আর উদ্দীপক নাকি, ঠিক আছে এটা। আর একটা হচ্ছে উপরের কোনোটি নয়। আমরা যদি সক্রিয় অনুবর্তন তত্ত্ব দেখি, তাহলে সক্রিয় অনুবর্তন তত্ত্বের মূল যদি আলোচনার বিষয় বা শিখন প্রক্রিয়ার সব থেকে বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে যে রিইনফোর্সমেন্ট, শিশুকে রিইনফোর্সমেন্ট দেওয়া প্রয়োজন। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কোন ধরনের রিইনফোর্সমেন্ট সেটা দেওয়া প্রয়োজন। কথা বুঝতে পারলে, সে পজিটিভ রিইনফোর্সমেন্ট নাকি নেগেটিভ রিইনফোর্সমেন্ট সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে যেটা আসবে তখন আমরা আলোচনা করব। তাহলে অপশন নাম্বার 79 ইজ দ্য শক্তিদায়ক উদ্দীপক। কারণ শক্তিদায়ক উদ্দীপক দিলে শিশুদের শিখনে সেটা সহায়তা করবে। আর পানিশমেন্ট কিন্তু এখানে নেগলেকশন করা হয়েছিল। ক্লিয়ার? কোশ্চিন নাম্বার, আজকে লাস্ট কোশ্চিন। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা পুরাতন তারা পুরাতন সবাই লাইক করবে। হ্যাঁ, মাইক্রোশিক্ষণ বা অনুশিক্ষণ যেটাকে বলা হচ্ছে, আমরা অনুশিক্ষণ বলে থাকি বা মাইক্রোশিক্ষণ বা আণবিক শিক্ষণ অনেক সময় দেওয়া থাকে বাংলা বইয়ে। তো চক্রের আদর্শ সময়কাল কত? এটাও কিন্তু আমরা এর আগে ক্লাসে করেছি, আশা করি তোমরা দেখো কারো মনে আছে কিনা। 6 মিনিট, 12 মিনিট, 24 মিনিট, 36 মিনিট। তাহলে অনুশিক্ষের 36 মিনিট আমরা জানে থাকি। 36 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়াতে আমাদের 36 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 36 মিনিটটাকে ভাগ করা হয়েছে কিসে? এক তো এখানে স্টেপটা, মাইক্রো টিচিংয়ের যে স্টেপ, সেই স্টেপটাও তোমাদের পড়া হয়ে গেল। শিক্ষণ, হ্যাঁ, এখানে তার আগে থাকে বিশেষ করে প্ল্যানিং, পরিকল্পনা। মাথায় রাখো, পরিকল্পনা। এই পরিকল্পনাতে কোনো সময় দেওয়া হয় না। পরিকল্পনাতে কেন সময় দেওয়া হয় না? কারণ তুমি কোনো একটা বিষয় পড়াবে, তুমি এটা 2 দিন থেকেও তৈরি করতে পারো, আর মানে বাড়িতে, এবং 2 মাস থেকেও তৈরি করতে পারো। দ্যাটস ডিপেন্ড অন ইউ। বুঝতে পারলে? তারপরে আমি যখন শুরু করছি, তখন টিচ করছি, তখন আমাকে 6 মিনিট প্রথমে সময় দেওয়া হবে। তারপরে ফিডব্যাক নেওয়ার জন্য সময় দেওয়া হবে 6 মিনিট। পরিকল্পনাটা করতে তোমাকে পরিকল্পনায় সময় দেওয়া হয় না, কিন্তু পরিকল্পনায় সময় দেওয়া হয় 12 মিনিট। এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। প্ল্যানিংয়ের সময় দেওয়া হয় না, কিন্তু রিপ্ল্যানিংয়ের সময় দেওয়া হয়। রিটিচিংয়ে 6 মিনিট, আবার প্রতিক্রিয়া রিফিডব্যাকে 6 মিনিট। টোটাল হচ্ছে 36 মিনিট। আমাদের যদি ভারতবর্ষে দেখে থাকি, তাহলে সেটা অন্য জায়গায় অন্য ধরনের হতে পারে। দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য কান্ট্রি। ক্লিয়ার? তাহলে আজকের জন্য এইটুকুই ক্লাস। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে, এবং অবশ্যই সাথে থেকেও শেয়ার করিও, যাতে অন্যরাও এই যে আমাদের সিরিজ, সেই সিরিজের লাভ উঠাতে পারে এবং তোমরাও পারো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।